আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সাথে আছি আমি সারা মেহজাবিন। বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারত বিধিনিষেধ আরোপ করলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না ঢাকা। বাণিজ্য উপদেষ্টা বলছেন নিষেধাজ্ঞা দেয়া হলে দুই দেশের রপ্তানিতেই প্রভাব পড়বে। রোববার সচিবালয়ে তিনি জানান, দিল্লি বিষয়টি জানালে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে করণীয় নির্ধারণে এরই মধ্যে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় $157 কোটি পণ্য রপ্তানি হয়। এর মধ্যে পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যই বেশি। এছাড়া বিভিন্ন কোম্পানি প্লাস্টিক পণ্য ও আসবাব রপ্তানি করে। সম্প্রতি স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুধু ভারতের নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর ব্যবহার করে দেশটির আমদানিকারকেরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারবে। ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রণালয় শনিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। তবে ভারতের এই বিধিনিষেধের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানার পর সে ভিত্তিতে বিচার বিশ্লেষণ করে করণীয় নির্ধারণের কাজ শুরু হয়েছে। ওনারা কিছু স্থানীয় বন্দরে, ল্যান্ড বন্দরে, স্পেশালি আমাদের আখাউড়া বা ডাউকি সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরেই ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো, বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। ভারতে বাংলাদেশের আসবাব খুব বেশি রপ্তানি হয় না, সেই তুলনায় পোশাকের বড় রপ্তানি হয়। তার মূল কারণ প্রতিযোগিতা সক্ষমতা। উভয় দেশের ভোক্তা ও ব্যবসায়ীর স্বার্থে এটা চলমান থাকবে বলে জানান উপদেষ্টা। আমরা প্রতিযোগিতার সক্ষমতাই আমাদের রপ্তানিগুলো হয়। সো এটা দুইজনের জন্যই একটা লাভজনক প্রক্রিয়া বিষয়। সো নিশ্চয়ই আমরা মনে করি যে আমাদের যে ভারত নিজেও একটা টেক্সটাইল বা বস্ত্র শিল্পে একটা সমৃদ্ধ দেশ, তারপরেও যখন আমাদের দেশ থেকে এই রপ্তানিগুলো হয়, এটা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার উপরে ভিত্তি করেই হয়। সো আমরা আশা করি যে উভয় দেশের ভোক্তা এবং উৎপাদনের স্বার্থে এটা চলমান থাকবে। ট্রান্সশিপমেন্ট বন্ধের ধারাবাহিকতায় এই নতুন বিধিনিষেধ আসেনি এমনটা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এটা হলে ভারতের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। ভৌগোলিক কারণে দুই দেশ পরস্পরের উপর নির্ভরশীল। ভৌগোলিকভাবে একটা কানেক্টেড দুটো দেশ। সো আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অবশ্যই আমাদের পরিবহন ব্যয় বা অন্য জিনিস দিয়েও নির্দিষ্ট হয়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে ভারতের বিধিনিষেধ নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মনে করেন শিল্প উদ্যোক্তারা। বলছেন, স্থল বন্দর দিয়ে রপ্তানি বন্ধ হলেও খোলা থাকছে সমুদ্রপথ, তাই খরচ কিছুটা বাড়লেও খুব বেশি সমস্যা হবে না। ভারতের স্থলবন্দর বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের যে পোশাক শিল্পের যে রপ্তানি কিছুটা হলেও তো ব্যাহত হবেই, কিছুটা আঘাতপ্রাপ্ত হবে, ব্যাহত হবে। তবে আমরা যেটা মনে করি যে এটা খুব বেশি আমরা ক্ষতিগ্রস্ত হব না, কারণ এটা আমাদের বিকল্প ব্যবস্থা সিপোর্ট দিয়ে তখন যাবে। পার্থক্যটা হবে শুধু সিপোর্টের, মানে সিপোর্ট এই পোর্ট থেকে ওই পোর্ট যে জাহাজের ভাড়াটা এটা অতিরিক্ত লাগবে, কিন্তু বাকি সব খরচ সেম থাকবে, আর একটু সময় বেশি লেগে যাবে। ভারত আমাদের এখানে মোর দেন $10 বিলিয়ন ব্যবসা করে আপনার প্রতি বৎসর। তো সেই জায়গায় আপনার যদি তারা স্থলপথে যদি আমাদের কি পণ্যই বা তারা একটা বন্ধ করার একটা নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা যে খুব বেশি ইম্প্যাক্ট হবে আমি এটা মনে করি না। কিন্তু আপনার সমুদ্রপথে সেই সুযোগটা এখনো অব্যাহত আছে। ভালো নির্বাচনের মাধ্যমে সুশাসিত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে সঠিক পথে রেখে যাওয়াই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উদ্দেশ্য। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভা শেষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, ঋণের ফাঁদ তৈরি বা ছোট নয়, আগামী বাজেট হবে বাস্তবায়নযোগ্য। দাবি করেন, সংশোধিত চলতি বাজেটের তুলনায় আগামী প্রস্তাবিত বাজেটের আকার বড়। 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বরাদ্দের খবর পাওয়া যায় গতকাল শনিবারই। রোববার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এনইসির এই সভায় 2,30,000 কোটি টাকা ব্যয়ে এডিপির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। কত
টাকা। সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, তার সরকারের মূল উদ্দেশ্য কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরিয়ে আনার পাশাপাশি সংস্কার কাজ পরিচালনা করা। ভালো নির্বাচন এবং সেই নির্বাচনের পরবর্তীতে একটা গণতান্ত্রিক সুশাসিত সরকার থাকবে এবং সে ধরনের শাসন ব্যবস্থার জন্য যে ধরনের রাষ্ট্র কাঠামো, যে ধরনের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে আবার সংস্কার করা, এটি সংস্কার করতে এটাই আসলে মূল সংস্কার। কিন্তু এই সময়টুকু যদি যখন পাওয়া গেছে, সেই সময়টুকুর মধ্যে আমরা বিভিন্ন ধরনের সংস্কার করছি। ঘাটতি 4% নিচে রাখার পাশাপাশি পরবর্তী সরকারের উপর যেন চাপ সৃষ্টি না হয়, বাজেট প্রণয়নে সেদিকেও মনোযোগ রাখা হয়েছে বলে জানান উপদেষ্টা। ঋণের ফান্ডে পড়ে না যায় যেন, এই দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসার জন্য এবার যাতে ব্যয় সীমিত থাকে এবং বাজেটের ঘাটতি কম থাকে, এবং সেটা আমরা জিডিপির 4% নিচে রাখার চেষ্টা করছি। ভবিষ্যতে বাজেট ব্যবস্থাপনা ভালো হয়, টেকসই যায়, সেজন্য আমরা কিছু আগের পাওনা বিদেশিদের সেটা কষ্ট হলেও পরিশোধ করে দিচ্ছি। উত্তরাধিকার সূত্রে অনেকগুলো চলমান প্রকল্প পাওয়ার কারণে শিক্ষা ও স্বাস্থ্যে নতুন করে প্রকল্প দেওয়া যাচ্ছে না, এমন মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা জানান, আগামী অর্থবছরের শেষে এই দুই খাতে বাড়তে পারে পরিচালন ব্যয়। বলা হয় যে আমরা কি কৌশল, আমাদের উন্নয়নের কি কৌশল এখানে প্রতিফলিত হয়েছে। আমরা কি অবকাঠামোকে গুরুত্ব দিচ্ছি, না বিদ্যুৎ খাতকে গুরুত্ব দিচ্ছি, না শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক খাতকে গুরুত্ব দিচ্ছি? আসলে এরকম কৌশলগত গুরুত্ব দেওয়ার খুব সুযোগ হঠাৎ করে এক বছরে এসে করা যায় না। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আবার আমন্ত্রণ পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। নওগাঁর নাকফজলি আম ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের সনদ পাওয়ায় উচ্ছ্বসিত পুরো জেলাবাসী। এই আম বেশ বড়, লম্বা ও স্বাদে অতুলনীয়, মিষ্টি ও সুগন্ধিযুক্ত হয়ে থাকে। কৃষি বিভাগ বলছে, অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রাখবে আম। বাবুল আখতার রানার তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নাকফজলি, ল্যাংড়া, গোপালভোগ, আম্রপালি, খিরসাপাত, বাড়িচার ও কাটিমন, বানানা ম্যাঙ্গো ও গুটিজাত নওগাঁ জেলা। তবে আকারে বড়, লম্বা ও স্বাদে অতুলনীয়, মিষ্টি ও সুগন্ধিযুক্ত হওয়ায় ভৌগোলিক নির্দেশক বা জিআই সনদ পেয়েছে বদলগাছির নাকফজলি আম। এই আমের নিচের দিকে নাকের মতো চ্যাপ্টা হওয়ায় এর নামকরণ হয়েছে নাকফজলি। নাকফজলি আমের একটা স্বীকৃতি পেয়েছি, যে যেখান থেকে সারা দেশে, বিশ্বে এই আম রপ্তানি করা যাবে। এটা আমাদের জন্য এবং আমাদের উপজেলাবাসীর জন্য একটা গর্বের বিষয়। খুবই সুমিষ্ট এবং খুবই সুস্বাদু। এই আমটার জন্য আমি সত্যি গর্বিত। 2017 সালে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের সহযোগিতায় বদলগাছির নাকফজলি আম চাষী সমিতি নামে একটি সংগঠনের আবেদনের প্রেক্ষিতে এতদিন পর জিআই স্বীকৃতি মিলল নাকফজলির। গত 1 মে বিশ্ব মেধা সম্পদ দিবস অনুষ্ঠানে নাকফজলি আম চাষী সমবায় সমিতির সভাপতির হাতে জিআই সনদ তুলে দেন শিল্প উপদেষ্টা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা। আম হচ্ছে অন্যান্য আমের থেকে অত্যন্ত সুমিষ্ট এবং আঁশমুক্ত। এই আমের কোনো আঁশ নেই, আকারেও মোটামুটি ভালো। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বাজারে এই আমের পরিচিতি ও চাহিদা আরো বাড়বে বলছে এই কর্মকর্তা। এই আমের মাধ্যমে নওগাঁ জেলা সারা বাংলাদেশ তথা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করবে। এই আম সারা বিশ্বে নতুন করে জেলাকে তুলে ধরবে বলছেন জেলা প্রশাসন। এটি নওগাঁবাসীকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করবে। আমি বিশ্বাস করি এই আম এখন যে শুধুমাত্র নওগাঁর একটি অঞ্চলেই বেশিরভাগ এটা চাষাবাদ হচ্ছে, বদলগাছি উপজেলায়, আস্তে আস্তে এটি নওগাঁর যে আবহাওয়া, প্রকৃতি, এতে আমাদের পুরো নওগাঁ জেলাতে এটা একসময় বিস্তৃতি লাভ করবে। জেলায় চলতি বছর 30,300 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের চাষ হয়েছে। এর মধ্যে জিআই স্বীকৃতিপ্রাপ্ত নাকফজলি আম চাষ হয়েছে 898 হেক্টর জমিতে। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। ধন্যবাদ সবাইকে।